অবশেষে কাজী সবার উদ্দেশ্যে বললেন, সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়ত ও রাষ্ট্রীয় আইনের আলোকে আয়াশ আহমেদ ও হিয়া আহমেদের নিকাহ সম্পন্ন হলো। আল্লাহ এই দম্পত্য জীবনের সহমত ও সুখ দান করুন। সবাই একসাথে বলে উঠল। ক্যালভেল স্নোড্রপকে নিয়ে হিয়ার দিকে এগিয়ে বলল, প্রেটিগাল, একবারও তোমার বুক কাঁপলো না? আমার কথা কি একবারও মনে পড়লো না? আমিও তো বিয়ের প্রস্তাব দিয়েছি, আমিও তো তোমাকে পছন্দ করি। তোমাদের বেঙ্গলি মেয়েদের মতো আমার লিসা হিংসুটে না, ও সতীন নিয়ে খুশি থাকতো। ক্যালভেন এর মুখে এমন কথা শুনে অবাক হল নিধি। ক্যালভেন কি বিবাহিত? কই, সে তো জানে না। ক্যালভেন হেসে ঋষভকে বলল। এই রিস, বেঙ্গলিতে আমি তোমাকে ভালোবাসি এর মানে কি? ঋষভ হেসে বলতেই ক্যালভেন হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি। দেখো আমি আজ পাঞ্জাবি পরছি, কিন্তু তুমি তো দেখছি খেয়ালই করছো না। হিয়া হেসে স্নোড্রপকে নিতে লাগলো। হিয়া পেঙ্গুইনটাকে নাম দিয়েছে স্নোড্রপ। ও স্নোড্রপকে নিয়ে বলল, কষ্ট কেন পাচ্ছ? আমি তো বলেছি আমার মেয়ের জামাই বানাবো তোমায়। সাথে সাথে ক্যালভেনের হাসি হাসি মুখ চুপসে গেল। এই তুমি কি টুয়াইলাইট মুভি পেয়েছো? জ্যাকারের মতো নিজের ক্রাশের মেয়েকে বিয়ে করব? হ্যাঁ। আমাকে কি তুমি নেকড়ে পেয়েছো, নাকি নিজের মেয়েকে ভ্যাম্পায়ার পেয়েছো? না, আমি জ্যাকবের মতো ইয়াং থাকবো না। তোমার মেয়ে কত বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। না না, আমি এসব মানতে পারবো না। ক্যালভেনের কথা শুনে হেসে দিল সবাই। হিয়া ড্রেস চেঞ্জ করে বসে আছে আয়াসের রুমে। এখন প্রায় 10টারও বেশি বাজে, অথচ এখনও আয়াস আসেনি। অবশ্য আসবে কী করে? বাইরে পাহাড়েই বসেছে রুয়াসরা, ওদের লিডার ক্যালভেন। হিয়াকে সেই আগে আগে ঢুকিয়ে দিয়েছে। হিয়া বিছানা থেকে উঠে ঘরটা দেখতে লাগলো। বুঝ হওয়ার পর এই ঘরে ও মাত্র দুবার এসেছে। ধূসর রঙের সব। হিয়া জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আর সে ডাক পারফিউমের গন্ধ সম্পূর্ণ ঘরময় ছড়িয়ে আছে। হিয়ার এই গন্ধটা খুব ভালো লাগে। আয়েশ 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 গন্ধ আসে। হিয়া হেসে ফোন হাতে নিল। নিজের আর আয়েশের বিয়ের কয়েকটি ছবি পোস্ট দিল ওর ইনস্টাগ্রামে। ক্যাপশনে দিল আলহামদুলিল্লাহ। হিয়া বিছানায় গা এলিয়ে দিল। কেমন অস্থির লাগছে, সাথে লজ্জা লাগছে। ও বিছানা থেকে উঠে বেলকনিতে গেল। বাইরে তখনও লাইটিং আছে। এখান থেকে স্পষ্টত ও ওদের বাড়ির আলো দেখতে পাচ্ছে। আজ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওর সামনে ক্যালভিন সহ সবাই দাঁড়িয়ে আছে। আমি শুনেছি বেঙ্গলিদের বিয়ের রাতে গেট ধরে, বর টাকা দিলে বাসর ঘরে ঢুকতে দেওয়া হয়। তো ফটাফট টাকা বের কর, $5 মিলিয়ন দে। ক্যালভিনের কথা শুনে ঋষভ কাশি শুরু করে দিল। ভাগ্যিস ওর বিয়ের সময় ক্যালভিন ছিল না। আল্লাহ বাঁচাই দিয়েছে। ওর কাশি দেখে ক্যালভিন বিরক্ত হয়ে বলল, এই রিস, কি শুরু করলি? এভাবে করলেও টাকা দেবে? রোয়াস স্বাভাবিক থেকেই বলল। ব্রো, টাকা কম হয়ে যাচ্ছে। নিধি স্নিগ্ধ অবাক হয়ে তাকালো। এই টাকা কম? $1,000,000 কম। কত রাখতে বলছো? ক্যাথলিনের কথায় রোয়াস বলল। মিলিয়ন কম হয়ে যাচ্ছে শেষ, তোমরা $1,000,000,000 দাবি করো। সাথে সাথে এবার ঋষভ আরও বিষম খেল। রোয়াসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ব্রো, এমন করছো কেন? ওদের দেখো ট্রিলিয়নেরও কম পড়বে। তুমি বেঁচে গেছো, আমি ঋণকে লুকিয়ে বিয়ে করব, তবু এদের জানাবো না। রোয়াসের কথাই ক্রিস্টান হেসে রোয়াসকে ধরে বলল, আমি তো বিয়ে করলে বলবোই না, বাচ্চা কাচ্চা পয়দা করে তারপরে জানাবো। এদের কথা শুনে ক্যালভিন বলল, হারামের বাচ্চা, একটাকেও আমি টাকা দেবো না। আমারে সায়না দিয়ে আমারে নিয়ে মজা করিস। আয় আয়, আস টাকা দে, দে ফার্স্ট। অ্যাশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ওয়ালেট বের করে $1,000 ধরিয়ে দিল। ক্যালভিন অবাক হয়ে বলল, এই টাকায় তো ক্যাথের একজোড়া জুতা কিনলেই শেষ। আর স্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলল। ক্যালভিন মেজাজ দেখিয়ে বলল, এই তুই টাকা দে। আশ আরও $1,000 বের করে বলল, এটা নিয়ে যা, আর একটা কথা বলে আমি সব নিয়ে দেব। দরকার নেই আমার বাসরের। বউ থাকলে বাসর আরও করা যাবে, আজকে বাসর করতে হবে নাকি? আয়েশের কথায় রিনভি হেসে বলল, ব্রো, আমার আর রুশকে $1,000 দিলেই হবে। ক্যালভিন অবাক হয়ে বলল, এই তুমি পাল্টে মারছো কেন? এটা তো কথা ছিল না। ব্রাদার, তুমি যা দাবি করেছো তা মনে হয় বিল গেটস ও নিজের বিয়েতে খরচ করেনি। রিনভির কথাই ক্যালভিন অবাক হয়ে বলল, বিল গেটস বিয়ের করার সময় কি এত বড়লোক ছিল? ইয়ার থাম, যা দিচ্ছে নে, পরে দেখা যাবে 1 টাকাও দিবে না। তোরও বিয়ে আছে। ক্রিস্টিয়ান এর কথাই ক্যালভিন হেসে বলল, তুই হয়তো ভুলে গেছিস লিসার সাথে আমার বাসর হয়ে গেছে, সুতরাং আমার বাসর তোরা ধরতে পারবে না।
আর এখন চাইলেও পারবি না। ক্যালভিনের কথাই নিধির খুব খারাপ লাগলো। কোনোভাবে নিজেকে সামলে নিল। ক্যালভিন সেদিকে তাকিয়ে গম্ভীর হয়ে আয়াসের দিকে তাকিয়ে বলল, আর $2000 দে, এত কিপটামি কিসের? ডিওরের লিমিটেড অডিশনের পারফিউম ইউজ করছিস, আমার গাড়ি চালাস লেক্সাস এক্স, টাকার কমতি কোথায়? দে টাকা দে। নাই, আজ তোরে বাইরে রেখে আমরা সবাই ভেতরে যেয়ে বসে থাকবো। আয়েশার কথা বাড়ল না। আরও $3000 দিয়ে ঘরে চলে গেল। ক্রিস্টিয়ান হেসে বলল, 1 মিনিট ধৈর্য ধরতে পারছে না। গড নোজ 12 বছর কিভাবে ধৈর্য ধরেছে। ওর কথাই উপস্থিত সবাই হেসে দিল। আয়েশ ঘরে ঢুকে দরজা নক করলো। হিয়া রুমে নেই দেখে আয়েশ রুমে যেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে নিজেও পা বাড়ালো বেলকুনিতে। হিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ও হিয়ার পেছনে যেয়ে হিয়ার ঘাড়ে চুমু খেলো। হিয়া সেই স্পর্শে শিউরে উঠল। আয়েশ ঘাড়ে মুখ গুজে বলল, এই দিনের অপেক্ষা আমি বহু বছর করেছি। একটা সময় পর আমি সেই অপেক্ষাও ছেড়ে দিয়েছি। ভাবিনি তুমি আমার হবে। হিয়া আয়েশের কথায় বিপরীতে কিছুক্ষণ চুপ থাকলো। ওর খুব অস্থির লাগছে। হিয়া আয়েশের দিকে ফিরে বলল, আমিও কখনো ভাবিনি কেউ আমাকে এতটা ভালোবাসে। আয়েশ এসে হিয়াকে কোলে তুলে নিল। বিছানায় হিয়াকে শুয়ে ওর পাশে শুয়ে পড়ল। হিয়াকে নিজের বুকের মাঝে রেখে জড়িয়ে ধরে বলল, এই বুকে তোমাকে রাখার জন্য খুব ছটফট করেছে। এই বুকে তোমাকে আঁকড়ে রাখার জন্য কত রাত নির্ঘুম কেটেছে জানো। তৃষ্ণার্ত হৃদয় শুধু তোমার স্পর্শ চায়। প্লিজ আমার বুকের আশ্রয়টা ছেড়ে যেও না। তুমি আছো বলে তো এই বুকের ধ্বনি এখনো বেঁচে আছে। হিয়া কোনো শব্দ করলো না। চুপচাপ আয়েশের বুকে বিড়াল ছানার মতো গুটিয়ে থাকলো। আয়েশ হিয়াকে জড়িয়ে ধরে ওর চুলে চুমু খেয়ে চোখ বুঝলো। আজ এতদিন পর ওর শান্তি লাগছে। হিয়ার বুকের ধ্বনি আয়েশের হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে, যেন দুজন এক অব্যক্ত প্রতিশ্রুতিতে বাধা পড়েছে। আয়েশ আলতো করে হিয়াকে আরও কাছে টেনে নিল, যেন এক মুহূর্তের জন্য ওকে হারানোর ভয়টা দূর করতে চাই। হিয়াও নিঃশব্দে আয়েশের বুকে আরও শক্ত করে গা এলিয়ে দিল, যেন এই বুকটাই তার চিরচেনা আশ্রয়। আলোটা পর্দার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। নরম রোদ হিয়ার মুখে এসে পড়তে সে চোখ কুঁচকে একটু নড়েচড়ে উঠল। আজ তখনও ঘুমাচ্ছে। ওর এক হাত হিয়ার কোমরে জড়ানো, যেন সারা রাত ঠিক এভাবেই ওকে আগলে রেখেছিল। হিয়ার ঠোঁটে অজান্তেই এক টুকরো শান্তির হাসি ফুটে উঠল। অনেকদিন পর এমন নিশ্চিন্ত ঘুম আর এমন প্রশান্ত সকাল। পাশ ফিরে হিয়া আয়েশকে দেখে এক অদ্ভুত শান্তি ভর করল ওর মনে, যেন সব ভয়, সব দূরত্ব, সব ভুল বোঝাবুঝি এই সকালের আলোয় মিলিয়ে গেছে। বাইরে পাখিরা কিচিরমিচির করছে, বাতাসে হালকা ফুলের গন্ধ, আর ঘরের ভেতর ভাসছে এক নীরব ভালোবাসার আবেশ। আজ ধীরে ধীরে চোখ খুলে হিয়ার দিকে তাকালো। ওদের চোখাচোখি হতেই মুহূর্তটা যেন থেমে গেল। আর হিয়াকে আরও শক্ত করে ধরে ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, ঘুমাও। হিয়া আয়াসের চোখ বন্ধ করে থাকা দেখে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। আয়াস আরও শক্ত করে ধরল। হিয়া এবার বলল, তুমি ঘুমাও, আমার ঘুম আসছে না। আমার যতক্ষণ ঘুম না ভাঙবে ততক্ষণ তুমি আমার সাথে শুয়ে থাকবে। আয়াসের কথা হিয়া কানে নিল না, নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। আয়াস জাতীয় বিরক্তিসূচক শব্দ করে হিয়াকে নিজের কাছে টেনে ওর ঘাড়ে মুখ গুজে বলল, ও ফায়ারফ্লাই, আমাকে এত কেন জ্বালাও তুমি? হিয়া অবাক হলো। ও আয়াসকে কখন জ্বালায়? ও আয়াস থেকে ছাড়া পেতে চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠবান আয়াসের শক্তির কাছে হেরে বলল, গায়ে এমন কুমিরের মতো শক্তি বানিয়েছো কেন? তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখার জন্য। উফ প্লিজ ছাড়ো, ক্ষুধা লেগেছে আমার। হিয়ার কথাই আয়াস চোখ বুজে হেসে বলল, ঠিক আছে যেতে দেব, আগে আমাকে চুমু খাও। হিয়া আয়াসের কথাই লজ্জা পেল, যেটা বুঝতে পেরে আয়াস হেসে বলল, কথায় কথা লজ্জা পাওয়া বাদ দাও, আমেরিকার নাম নষ্ট করছো। তুমি তো চোখ বন্ধ করে আছো, কিভাবে বুঝলে আমি লজ্জা পাচ্ছি? হিয়া অবাক হয়ে বলল। আয়াস চোখ খুলে হিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এত ভালোভাবে চিনি যে চোখ বন্ধ করে বুঝতে পারি তুমি লজ্জা পাচ্ছ। আর এই লজ্জায় তোমার গালগুলো লাল হয়ে গেছে। সকাল সকালে এইভাবে লজ্জা রাঙানো চেহারা দেখিও। হিয়ার নিঃশ্বাস অসচেতনভাবে দ্রুত হয়ে গেল। আর ধীরে ধীরে হিয়ার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল। হিয়ার কানে ফিসফিস করে বলল, হিয়া মাফ করো, এখন যা হবে তার জন্য তুমি দায়ী। আমাকে ঘুম থেকে না জাগলে এমন করতাম না। বলে হিয়ার ঠোঁটের উপর আলতো স্পর্শে চুমু খেলো। হিয়া অস্বস্তিতে আয়েশকে আটকাতে চাইল। আয়েশ হিয়াকে বলল,
আমাকে অনেক অপেক্ষা করিয়েছ, প্লিজ আর না। হিয়া খুব লজ্জা লাগলো ও আয়াসকে বলল। আমার আয়াস সম্পূর্ণ শেষ করতে দিল না, তার আগেই আয়াস হিয়ার ওষ্ঠাধয় নিজের ওষ্ঠের দখলে নিল, যেন দুজনের হৃদয় একই সুরে মিলেছে। ধীরে ধীরে আয়াসের স্পর্শ গভীর হলো, যেন সব লজ্জা, সব ভয়, সব দূরত্ব মিলিয়ে গেছে। আর ধীরে ধীরে হিয়ার চুলে হাত বুলিয়ে ওকে নিজের কাছে টেনে নিল। হিয়ার চোখ বন্ধ, নিঃশ্বাস থেমে থেমে নিচ্ছে, আর বুকের ধকধক আয়াসের হৃদয়ের সঙ্গে মিলছে। আয়াসের পাগলাটে স্পর্শে হিয়া নিজেকে বিলিয়ে দিল, আর আয়াসকে আটকানোর প্রয়াস করল না। দুজনের শরীর একে অপরের সঙ্গে মিলল, যেন প্রতিটি স্পর্শই নতুন এক ছন্দের মতো রচনা করছে। আঙ্গুলের আঁচড়, কোমল আলতো ধাক্কা, নিঃশ্বাসের মিশ্রণ, সব কিছুই এক অদৃশ্য স্রোতের মতো ভেসে চলল। তারা যেন এক দীর্ঘ নীরব কাব্যের মধ্যে হারিয়ে গেছে, যেখানে সময় থেমে গেছে এবং কোমল তারা দুজন এই মিলনে বাধা। হৃদয়ের বুকে বয়ে যাওয়া উষ্ণতা, বাইরে ভোরের আলো ঘরে ঢুকছে, সেই আলো যেন তাদের মুহূর্তটাকে আরও উজ্জ্বল করে তুলছে। একটি সম্পূর্ণ নিঃশব্দ ভালোবাসার সকাল। হিয়া বিছানায় বসে আছে, আয়াস শাওয়ার নিচ্ছে। হিয়া সকালে সব মনে করতে বিড়বিড় করে আয়াসকে অসভ্য বলল। এখন প্রায় 10টা বাজে, সবাই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, অনেকে নাকি এখনও ওঠেনি। আয়াস কোমরে তোয়ালে পেঁচিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। হিয়াকে বসে থাকতে দেখে ও হিয়ার কাছে যেয়ে বলল। আর ইউ ওকে? কোথায় ব্যথা করছে? হিয়ার এবার লজ্জায় গাল লাল হয়ে গেল, আর যে এমন বের হবে ও কখনো ভাবিনি। গম্ভীর হয়ে থাকা আয়াসকে ও আসলে চিনতে পায়নি। ওর লজ্জা পাওয়া দেখে আয়াস এসে চুল মুছতে থাকা তোয়ালেটা চোপায় ফেলে হিয়ার কাছে যেয়ে লাল হয়ে থাকা গালে চুমু খেয়ে বলল। কোথায় ব্যথা অনুভব হলে বলো, এত লজ্জা পেও না। আয়েশের কথায় হিয়া কথা বলতে পারল না, শুধু উপনিস মাথা নাড়ি বোঝালো ও ঠিক আছে। আয়েশ ওর কাজে হেসে বলল। একটু লজ্জা অন্যান্য দিনের জন্য ধরে রাখো, একদিনই সব লজ্জা পেয়ে গেলে বাকি দিনে কি হবে? বলে আয়েশ চাপা হাসি দিয়ে আলমারি থেকে ট্রাউজার আর শার্ট বের করে পরে আয়নার সামনে যেয়ে চুলে চিরুনি করতে লাগলো। হিয়া আয়েশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। অসভ্য। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ অসভ্য, সভ্য হলে জনসংখ্যা এত বৃদ্ধি পেত না। হিয়া অবাক হয়ে বলল। তুমি এত নির্লজ্জ জানতাম না আমি। আয়েশ হেয়ার ব্রাশ জায়গায় রেখে ওর সামনে দাঁড়িয়ে পড়ল। নিজের ব্যক্তিগত নারীর কাছে সবার নির্লজ্জ, আমি নতুন নই। হিয়া বলল। তুমি খুব খারাপ। এত কিছু করার পরে এখন মনে পড়লো আমি খারাপ? আয়েশের কথাই হিয়া আর কিছু বলল না। আয়েশা চোখে লজ্জা দিয়ে মেরে ফেলবে, তার থেকে চুপ থাকাই ভালো। আয়েশ হিয়ার কাছে যেয়ে বলল। কোনো সমস্যা হলে বলবে, লোকাবে না। আমি অনেক জেন্টলি ছিলাম, তবু সমস্যা হলে বলবে। হিয়া আয়েশের দিকে তাকিয়ে বলল। সমস্যা আছে একটা। কি? আয়েশ চিন্তিত হয়ে বলল। হিয়া বলল। তোমার এই কুমিরের মতো বডি কমাবে। আমার বডি কুমিরের মতো? আর কোনো প্রাণী নেই, সবসময় কুমির কুমির কেন করো? হিয়া এবার মজা পেল, ও চাপা হেসে বলল। কারণ তুমি কুমির। আয়েশ হিয়ার কথার মানে বুঝে হেসে দিয়ে বলল। বি সেফ, কুমিরের কিন্তু বড় বড় দাঁত আছে, আর তুমি কিন্তু কুমিরের সাথেই থাকবে। তুমি দারুণ খারাপ, আগে জানলে আমি তোমার আশেপাশেও থাকতাম না। হিয়ার কথাই আয়েশ বাঁকা হাসলো, যেটা দেখে হিয়া মুখ কুঁচকে বলল। এ তুমি হাসছো কেন? তুমি কি? আয়েশ হিয়ার কথা শেষ করার আগেই বলল। শুধু একটা শুকনো চুমু খেয়েছিলাম। হিয়া আকাশ থেকে বলল। ও দাঁড়িয়ে বলল। কি? কবে করেছো তুমি এমন? তোমাকে যেদিন ওই ছেলেগুলো নিয়ে গেছিল। আয়েশের কথাই হিয়া অবাকের চরম পর্যায়ে যে বলল। তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়েছো। আমি একটা শুকনো চুমু খেয়েছি, এটাকে সুযোগ নিয়ে বলে না। আয়েশের কথাই হিয়া কপট রাগ দেখিয়ে বলল। শুকনো খাওয়ার ভেজা খাও, কেন খেয়েছো? এটাকে সুযোগ নেওয়া বলে না? এবার আয়েশ প্রাণ খুলে একটা হাসি দিল, যেই হাসি দেখে হিয়ার রাগ কমে গেল। আয়েশ হাসতে হাসতে বলল। আজ সকালে যা হলো এটাকে সুযোগ নেওয়া বলে, একটা শুকনো চুমুকে সুযোগ দেওয়া বলে না। আচ্ছা, তোমার যখন মনে হলো আমি সুযোগ নিয়েছি, তাহলে তুমিও সুযোগ নাও। বলে আয়েশ শেষে ঝুঁকে নিজের গাল পেতে দিল হিয়ার কাছে। হিয়াও ওর এমন করে কয়েক পা পিছিয়ে গেল। তখনই দরজায় নক পড়ল। অপর পাশ থেকে ক্রিস্টান বলল। এই আর কতক্ষণ দরজা বন্ধ করে থাকবে? একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে বের হবে নাকি? ওর কথাই অপর পাশে হাসি রোল পড়ল। ক্যালভিন হেসে বলল।
ঋষের সাথে প্রতিযোগিতা দিচ্ছিস নাকি? ভাই কি শুরু করলি? ঋষ ক্যাথের সাথে প্রতিযোগিতা করলো আর তুই ওর সাথে প্রতিযোগিতা করছিস? আজ ওদের কথা শুনে হিয়ার দিকে তাকালো। হিয়া তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আজ হেসে যেয়ে দরজা খুলে পড়ল। আমার তো তোর প্রতি একটা দায়িত্ব আছে কেলভি। হিয়া যখন বলেছে আমাদের মেয়ের সাথে তোর বিয়ে দেবে, তখন আমার আর দেরি করে কী লাভ বল? যত দেরি হবে তত তুই বুড়ো হয়ে যাবি। শেষে দেখা গেল আমার মেয়ে তোকে পছন্দ করলো না। আয়েশের কথাই ক্রিস্টান বলল। বা এত রাতেই বন্ধুর মুখে আমার খই ফুটেছে। হিয়ারা সবাই বাইরে যাবে। ক্যাথালিন, রিকর্ডো সহ সবাই যাবে। আজ ড্রয়িং রুমে বসে আছে। হিয়া ওর থেকে দূরে বসে আছে। ওর পাশে নিধি বসে আছে। ওর অবাধ্য চোখ দুটো লুকিয়ে ক্যালভিনকে দেখছে। হিয়া অন্যমনস্ক ছিল। আচমকা ক্রিস্টান ওর হাসার আওয়াজ ওর ধ্যান ভাঙল। ক্রিস্টান আর ক্যালভিন আয়েশের কাঁধে হাত রেখে বলল, ইয়ার এত লম্বা লম্বা শার্ট কেন পরেছিস? ইয়ার কারুকার্য লুকাতে চাইছিস? আশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওদের দিকে। ঋষভ মুখ চেপে হাসছে। আশ, রিকার্ডো ও ক্রিস্টান হেসে আয়েশের কাছে যেয়ে বলল। আচ্ছা শার্ট খুলে ফেল, তা দেখি আমরা একটু। হিয়া চুপ করে দাঁড়ালো। আশেপাশে বড় কেউ আছে কিনা ও দেখতে লাগলো। এদের যা অবস্থা, বড়রা কেউ থাকলে লজ্জায়ও মরে যাবে। ক্রিস্টান তো এক প্রকার জোর করে আয়েশের কাছ থেকে শার্ট খুলতে চাচ্ছে। রুয়াসে এই অবস্থা দেখে রিনভিকে বলল, তোমাকে বিয়ে করার বছরখানেক আগে আমি আমার সব ফ্রেন্ডের সাথে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করব, ব্রো এর মতো। এত ধৈর্য আমার নেই। ওর কথাই স্নিগ্ধ হেসে দিল। নিধি ওর পাশে দাঁড়িয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। রিধি আর ঋদ্ধ বসে কাহিনী দেখছে। সেই মুহূর্তেই আয়েশের মা ইশরা চলে আসলো। আয়েশ ওর মাকে দেখে ক্রিস্টানকে কাঁধে তুলে সবাইকে বেরোতে বলল। আয়েশ গোটা ক্রিস্টানকে এভাবে কাঁধে নিয়ে যাওয়া দেখে সবাই অবাক হলো। ক্যালভিন অবাক হয়ে নিজের দিকে তাকালো। ওরা ছেলেরা প্রায় সেম হাইট, বডি। ক্যালভিন হাঁ হয়ে ইশরার দিকে ফিরে বলল, আন্টি এটাকে তুমি কি খাওয়া? গোটা ক্রিস্টিয়ানকে কাঁধে তুলে বেরিয়ে যাচ্ছে, গায়ে কুমড়ের মতো শক্তি। কুমির শব্দ শুনে আয়েশ থেমে ভারী ক্রিস্টানকে ছেড়ে দিল। ক্যালভিনও আয়েশকে কুমির বলেছে দেখে হিয়া মিটি হাসতে লাগলো, যেটা দেখে আয়েশ মেজাজ খারাপ করে নিজের ভারী কি কণ্ঠে বলল। হিয়া একদম হাসবে না। সাথে সাথেই হিয়া জোরে হেসে দিল। ক্যালভিন আয়েশের দিকে তাকিয়ে বলল, এই কুমির, এত শক্তি কই পাস? আমারও তো জিম করি, কই আমাদের তো এত শক্তি নাই। আমি তো আর তোদের মতো শয়তানি করি না, করলে এত শক্তি তোদেরও থাকবে। আর খবরদার আমাকে যদি কুমির বলেছিস। ক্রিস্টিয়ান পেছন থেকে বলল, ইয়ার আমি 78 কেজি, কিভাবে কাঁধে নিলি? তোকে কাঁধে নিয়ে আমার কাঁধ মারা গেছে, এত ভারী কেন? আয়েশের কথায় ক্রিস্টান হা হয়ে বলল। আমাকে অপমান করলে? আমি বাইরে ওয়েট করছি। বলে আয়েশ আর 1 মিনিটও দাঁড়ালো না, গটগট করে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে হিয়া হাসা থামলো। মুনলিট উইসপার্সে বসে আছে সবাই, শুধু বাড়ির বড়রা নেই এখানে। হিয়া আয়েশের পাশে বসে খাবার খাচ্ছে। ওদের একদম পেছনে কিছু মিউজিশিয়ান মিউজিক প্লে করছে। সবাই এনজয় করতে করতে খাবার খাচ্ছে। আয়েশের দখলে খুব বড়সড় একটা টেবিল, 14 জন বসেছে। একসময় ক্রিস্টান বলল, অ্যাশ একটা গান কর। এতদিন তো হিয়াকে ডেডিকেট করে গিয়েছিস, কিন্তু জানাসনি, আর সরাসরি ডেডিকেট কর। সবাই ভেবেছিল আয়েশ হয়তো না করবে, কিন্তু ও না করে এগিয়ে গেল গিটারিস্টের কাছে। গিটার তুলে সুর তুলে শুরু করলো একটা সফট গান। ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा। সবে হেসে আয়েশের গান শুনতে লাগলো। অনেকে বুঝলো না গানের অর্থ। হিয়া হেসে আয়েশের দিকে তাকিয়ে থাকলো। ক্যালভিন সিটি বাজালো। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं। हर रात जो आता है मुझे वो ख्वाब तू,
तेरा मेरा मिलना दस्तूर है, तेरे होने से मुझ में नूर है, मैं हूँ सोना सा एक आसमां महताब तू, ओ करम खुदाया है तुझे मैंने जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है, ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा, ओ तेरे संग यारा खुश रंग बहारा, तेरे बिन अब तो न जीना गवारा। গান শেষ হতেই করতালি দিয়ে ক্রিস্টান ঋষভ উঠে আয়েশকে জড়িয়ে ধরল। ঋদ্ধ তাকিয়ে হিয়ার মুখের হাসি দেখল। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। আজ রিধিরা সবাই দেশে ফিরে যাবে। সন্ধ্যায় ফ্লাইট। যে যার মতো গোছগাছ করছে। রিনবি হিয়া নিধির রুমে বসে আছে। নিধি সবার দেওয়া গিফটগুলো লাগেজে ওঠাচ্ছে। রিনভি হাসতে থাকা হিয়াকে বলল, দিন দিন তোর মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে, রহস্য কি? নিধি হেসে হিয়ার দিকে তাকালো। হিয়া দুজনেই দিকেই তাকিয়ে পড়ল। মানসিক শান্তি। মানুষ মন থেকে ভালো থাকলে তার বাহ্যিক সৌন্দর্য এমনিতেই সুন্দর হয়ে যায়। নিধি বলল, তাহলে তুই আয়েশ ভাইকে ভালোবাসিস? রিনবি ও আগ্রহ নিয়ে তাকালো হিয়ার দিকে। হিয়া বিছানা ছেড়ে বলল, ফার্স্ট লাভ চেঞ্জ ইউর নেচার, বাট সেকেন্ড লাভ চেঞ্জ ইউর লাইফ। ইয়েস, আই এম লাভ উইথ আয়াশ। আমি ভালোবেসে ফেলেছি ওকে। ও আমার সম্পূর্ণ জীবন বদলে দিয়েছে। কবুল বলার পর থেকে আমি ফিল করতে পেরেছি আই হ্যাভ সাম ফিলিংস ফর আয়াশ। ওকে কোনো কিছু না করতে পারছিলাম না। খুব অবাক হয়েছিলাম। মাত্র 1 মাসের বিয়ে আমার 6 বছরের ভালোবাসাকে ভুলিয়ে দিল। হিয়া হেসে ওদের দিকে তাকিয়ে বলল, এটাই হয়তো একটা হালাল পবিত্র সম্পর্কের শক্তি। নিধি রিনভি দুজনেই হেসে তাকালো হিয়ার দিকে। এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছে। বলতে গেলে ক্যাথালিন, রিকর্ডো থেকে শুরু করে ক্যালভিন, ক্রিস্টান পর্যন্ত এসেছে। আহমেদ বাড়ির মেজকর্তা সবাইকে এক করে ধরে বাংলাদেশ যাওয়ার জন্য ইনভাইট করেছে। ঋদ্ধ রিধি হিয়ার কাছে দাঁড়িয়ে আছে। রিধি হিয়াকে জড়িয়ে ধরে বলল, আমাকে মন থেকে ক্ষমা করিস হিয়া। আমি জানি আমি বা ঋতু কেউ তোর মন থেকে ক্ষমা পাইনি। রিধির কথায় হিয়া রিধিকে জড়িয়ে বলল। আমি মন থেকেই ক্ষমা করেছি তোমাদের। রিধি হেসে বলল, মিথ্যা। হে এবার মাথা নিচু করে হেসে বলল, তোমরাই তো বলেছিলে মনের উপর জোর করা যায় না। আমার মন থেকে যদি ক্ষমা না আসে এখানে আমার কি করার বলো তো? আমি ছোট থেকেই দেখেছি বাবা তার ভাইদের খুব ভালোবাসে। আমি চাই না আমার জন্য বাবা তার ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করুক। তাই তোমাদের আমি ক্ষমা করেছি, কিন্তু মন থেকে ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না। মন থেকে যদি ক্ষমা করি আমার আপত্তি নেই। হিয়ার এমন কথা শুনে রীতির চোখ ছলছল করে উঠল। হিয়া সেদিকে তাকিয়ে সামনে রোকসানা রশিদের দিকে এগিয়ে গেল। নিধি রিনভিকে জড়িয়ে ধরে বিদায় দিল। এক এক করে সবার কাছে গেল। ক্যালভিনের সামনে দাঁড়াতে ক্যালভিন হেসে নিধিকে বলল, আবার এসো, এবার সাথে করে নিজের হাজবেন্ডকে নিয়ে এসো আর আমাদের দাওয়াত দিও। একা একা বিয়ে করো না কিন্তু। নিধি হেসে দিল ক্যালভিনের কথায়। নিধি হিয়ার কাছে ক্যালভিন সম্পর্কে সব শুনেছে। নিধি শুনে ভালো লেগেছে। 7 বছর আগে মারা যাওয়া প্রেমিকার জন্য ক্যালভিনের ভালোবাসা দেখে নিধি অবাক হয়েছিল। সেদিনও সিদ্ধান্ত নিয়েছিল ও আর ক্যালভিন সম্পর্কে ভাববে না। ক্যালভিন ওর ভালোবাসা শুধু লিসার জন্য। নিধি হেসে বলল, কিন্তু আমার বিয়েতে ইনভাইট করলে হিয়ার মতো গিফট হিসেবে বিড়াল দিবে? ক্যালভিন হাসলো নিধির কথায়। ও জানতো ওর প্রতি নিধির অনুভূতি। নিজের এই ব্যাপারে নিধির সাথে কথা বলার আগেই নিধি নিজেই সব ঠিক করে ফেলেছে, যেটা অনেক ভালো লেগেছে ওর। ও ভেবেছিল নিধি হয়তো রিধির মতো, কিন্তু ওকে ভুল প্রমাণ করেছে নিধি। নিধি ওকে একদিন বলেছিল। ক্যালভিন নিধির থেকে এমন কথা শুনে অনেক খুশি হয়েছিল। নিধি যাওয়ার আগে ক্যালভিনকে বলল, ও শোনো, এবার আসলে আমরা লিসা আর তোমার বিয়ে দিব। ক্যালভিন হেসে বলল, বিয়ে দেওয়ার জন্য হলেও তাকে লাগবে। আরে আমি দেখেছিলাম আমাদের ওখানে একটা মেয়ে ছবির সাথে বিয়ে করেছিল। ছবির মানুষটা মারা গেছিল, তাই এমন করেছিল। অবশ্য মেয়েটা পাগল ছিল, সেটা সমস্যা না। আমরা তোমার সাথে এবার লিজার বিয়ে দিয়ে দিব। ক্যালভিনের বুদ্ধিটা ভালো লেগেছে। ও হেসে সম্মতি দিল। এক এক করে সবাই চলে গেল। ফ্লাইট ছাড়ার আগ অব্দি রাশেদ দাঁড়িয়েছিল।
7 মাস চোখের পলকে চলে গেল। এই 7 মাসে অনেক কিছু বদলে গেছে। ক্যাথালিন রিকোর্টের যমজ মেয়ে হয়েছে, নাজের একটা ছেলে হয়েছে। বয়স আজ 15 দিন। ক্যালভিন নিউ ইয়র্কে শিফট হয়ে গেছে একেবারে জন্য। রিনভি রুয়াসের আয়োজন করে এঙ্গেজমেন্ট হয়েছে আরও 3 মাস আগে। হিয়া আয়েশ এখন নিউ ইয়র্ক থাকে। আয়েশ একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছে। হিয়াকে এখানকার ইউনিভার্সিটিতে শিফট করিয়েছে। আয়েশের কেবিনে বসে ফাইল দিচ্ছে। সামনের মাসে ওরা সবাই বাংলাদেশে যাবে। নিধি বিয়ে ঠিক হয়েছে। স্নিগ্ধর হসপিটালের এক ডক্টর নিধিকে দেখে পছন্দ করেছিল। সেই স্নিগ্ধর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আপাতত আয়েশ সব ফাইল ঠিক রাখছে। সামনে লম্বা ছুটিতে থাকবে বিধায় এখন সব দেখে নিচ্ছে। আচমকা হিয়ার কল আসায় আয়েশ কল রিসিভ করে কথা বলার আগেই ওপাশ থেকে হিয়ার কান্নার আওয়াজ পেল। আয়েশ চিন্তিত হয়ে অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু হিয়া কান্না ছাড়া আর কিছু বলল না। একটা সময় পর কল কেটে গেল। আজ বহুবার চেষ্টা করেছে কল কানেক্ট করার, কিন্তু কিছুতেই হচ্ছে না। আয়েশ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। বারবার কলিং বেল বাজালো আয়েশ, কিন্তু কেউ দরজা খুলছে না। সার্ভেন্টও খুলছে না দেখে আয়েশ আরও চিন্তিত হলো। কিছুক্ষণ পর ক্যালভিনকে দরজা খুলতে দেখে আয়েশ অবাক হলো। এই আপদটা আবার কখন আসলো? আয়েশ ভেতরে ঢুকেই দেখলো হিয়াবাদে সবাই বসে আছে, এমনকি হিয়ার বাবা মা, মামা থেকে শুরু করে রিনভি পর্যন্ত। আয়েশ ভেতরে ঢুকলো। ক্যালভিন খুব খুশি, যেটা ওর চেহারা দেখলে বোঝা যাচ্ছে। আয়েশ ভেতরে আসতে রুয়াস আয়েশকে মিষ্টি খেতে দিল। আয়েশ অবাক হলো। ঋষভ ওর পাশে এসে বসলো। তুই খুব লেট ইয়ার, আমার বন্ধু হয়ে এত লেট করলে। 7 মাস লাগলো, এত দেরি? আয়েশ ভুরকুচকে তাকালো ওর দিকে। আরিশ এগিয়ে এসে আয়েশের কাছে এসে বলল, অভিনন্দন বাবা, আমি আজ অনেক খুশি। আয়েশ এবার আশ্চর্য হলো। কি হয়েছে না বলে এটা ওটা বলে যাচ্ছে। ক্যালভিন ওর চেয়ারে দেখে হেসে বলল, এত বড় কাজ করে এখন অবসর হচ্ছে? ওফ ক্যালভি, কি হয়েছে সেটা বল। আয়েশের কথাই আরিশ হেসে বলেন, আমি তো ভেবেছিলাম হিয়া তোমাকে জানিয়েছে। যাই হোক, আমি জানাচ্ছি, তুমি বাবা হচ্ছ আর আমি দাদা হচ্ছি। হিয়া প্রেগনেন্ট। আজ শুনে কি করবে বুঝে পাচ্ছে না। ওর এমন অবস্থা দেখে ক্রিস্টান হেসে ওকে জড়িয়ে ধরে বলল, এত অবাক তো রিশও হয়নি। আয়েশ বিপরীতে কিছু বলল না। হিয়ার উদ্দেশ্যে উপরে গেল। হিয়া চুপ করে বসে আছে বিছানার উপর। ওর পাশে নাজার ক্যাথালিন। আয়েশকে আসতে দেখে ওরা বেরিয়ে গেল। আয়েশ হিয়ার কাছে যেয়ে দাঁড়ালো। হিয়া ছলছল চোখে আয়েশের দিকে তাকালো। আয়েশ হিয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো হিয়া, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একদিন আসবে যে দিনটা আমার সমস্ত অনুভূতি, স্বপ্ন আর ভালোবাসা একসাথে জেগে উঠবে। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিয়েছ, বাবা হওয়ার সুখ। আমি অবাক, আনন্দিত আর অদ্ভুতভাবে শান্তিতে আছি। তোমার ভেতরে আমাদের একটা বড় অংশ হচ্ছে, এই ভাবনাটি আমার বুকটা ভরে দিচ্ছে। ধন্যবাদ হিয়া, আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য। আয়েশের কাপা কণ্ঠ শুনে হিয়া বুক থেকে মাথা তুলে চাইল। আয়েশ কি কাঁদছে? হিয়া তাকিয়ে দেখলো আয়েশ সত্যি সত্যি কাঁদছে। হিয়া আবারও অবাক হলো। ছেলেদের কান্না সহজে দেখা যায় না, যেটা হিয়া দেখতে পাচ্ছে। হিয়া মুচকি এসে আয়েশের দাড়িওয়ালা গালে চুমু খেয়ে বলল, ভালোবাসি অ্যাশ, আমি তোমায় অনেক ভালোবাসি। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হিয়া এই প্রথম আয়েশকে ভালোবাসি শব্দটা বলল। আয়েশ শেষে হিয়ার কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। রিনবি হাতে একটা কাগজ নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে গেল, যেখানে আগে থেকেই উপস্থিত সবাই। নিধি বিয়ের সাজে বসে আছে। ওর পাশে চিকন রিধি বসে আছে। ওর একদম কঙ্কালের মতো শরীর হয়ে গেছে। আমেরিকান ডাক্তার দেখানো হচ্ছে ওকে। আগে থেকে অনেকটা ভালো আছে ও। বাংলাদেশে হিয়ারা সবাই এসেছে। ক্যালভিন ক্রিস্টানও এসেছে, শুধু ক্যাথালিন রিকার্ডো আসেনি। রিনভি আজ শাড়ি পরে বাঙালির সাজ দিয়েছে। কোনো রকম দৌড়ে এসে সবাইকে বলল, গাইস, আমি মেবি লাভ লেটার পেয়েছি। সবাই অবাক হলো ওর কথাই। রিয়াস চরম বিরক্ত হলো, যেটা দেখে ঋদ্ধ শান্ত হতে বলল। ঋষভ এগিয়ে গিয়ে বলল, কি লেখা আছে? রিনভি ঠোঁট উল্টে বলল, আর ব্লো না, এটা তো মেবি বাংলাতে লেখা। আমি কি বাংলা বলতে পারি? এখনো শুদ্ধ বাংলাই তো বলতে পারিনি, গাধা একটা। আমি কি বাংলা পারি? সাথে সাথে বউ সাজা নিধি উঠে বলল, আমাকেও দাও, আমিও ভরে দিয়েছি।
রিনভি ও নিধিকে দিল, কারণ ওদের ভেতরে শুধু হিয়া টুকটাক বাংলা পড়তে ও লিখতে পারে, তাছাড়া আর কেউ পারে না। নিধি সাদা কাগজটা খুলে পড়া শুরু করলো। প্রিয় বিদেশিনী, তোমার ওই নীল চোখের গভীরতায় আমি হারিয়ে গেছি, যেন সেই চোখের মধ্যে পুরো একটা সমুদ্র লুকিয়ে আছে, শান্ত কিন্তু টানে ভিতরের দিকে। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রেমে পড়েছি আমি। ঠিক যেন এক ঝলক আলো হঠাৎ অন্ধকার ঘরটাকে আলোকিত করে দেয়। আমি তোমার নামটা পর্যন্ত ঠিক করে জানি না, তবুও অদ্ভুতভাবে তোমাকে চিনে ফেলেছি। মনে হয় তোমার হাসির ধরন, হাঁটার ভঙ্গি, চোখের ভাষা, এগুলোই যেন তোমার পরিচয়। তুমি জানো না, কিন্তু তোমাকে দেখার পর প্রতিটা সন্ধ্যায় আমি তোমার কথা ভেবে বসে থাকি। ভাবি, যদি একদিন তুমি জানতে কেউ চুপচাপ তোমাকে ভালোবেসে ফেলেছে, কোনো দাবি ছাড়া, কোনো শর্ত ছাড়া, ঠিক যেমন আকাশ ভালোবাসা সমুদ্রকে দূর থেকে নীরবে। তুমি হয়তো আমার এই অনুভূতি কখনো জানতে পারবে না, তবু এই চিঠিটা লিখে রাখলাম, যেন এক অজানা ভালোবাসার নীরব সাক্ষী হয়ে থাকে, শুধু তোমার জন্য, একজন অচেনা প্রেমিক পুরুষ। সবাই অবাক হলো, রিনভি তো হা হয়ে গেল। নাজ ঠোঁট ফুলিয়ে বলল, আহ, কি সুন্দরভাবে প্রপোজ করেছি। ইস, আমাকে যদি কেউ করতো। হিসাব রেগে বলল, বাচ্চা চিঠি পাওয়ার বয়সে নিজের জন্য চিঠি আশা করছো? তুমি কি আমাকে ইনডাইরেক্টলি বয়স্ক বলছো? নাজের কথাই ঋষাব বলল, ইনডাইরেক্টলি বলার কি আছে, আমি ডাইরেক্টলি বলছি। তুমি বুড়ি হয়ে গেছো, তোমার একটা ছেলে আছে, এর বাইরে আর কিছু ভাববে না। নিধি হেসে দিল। তখন বাইরে থেকে হইচইয়ের আওয়াজ আসলো, সবাই বুঝলো বর এসে গেছে। সাথে সাথে সবাই বের হতে লাগলো। স্নিগ্ধ ক্যালভিনকে বলল, ভাই, গেট তুমি ধরবে, তোমরা বিদেশিগুলো আগে যাও। ক্রিস্টিয়ান অবাক হয়ে বলল, কেন? আরে, গেট ধরতে হবে না, আমি শিওর কেলভিন ভাই গেট ধরলে বলবে 5 মিলিয়ন দাও। আর তোমরা তো বিদেশি, শুধু হিয়ার আয়ুষের চুল কালো, বাকি সবার চুল এক এক রঙের। তোমাদের দেখে তোমাদের ডিমান্ড মেনে নিতে চাইবে। হ্যাঁ, হয়তো অ্যামাউন্ট দিতে চাইবে না, 1 লাখ দিলেই হবে। স্নিগ্ধর কথাই ক্যালভিন বলল, আমি শুনেছি আমাদের ডলারের দাম এখানে অনেক, ওরা দিতে চাইবে। আরে বলো না, বর্জি কি খারাপ? যখন তখন খালি এটা ওটা ঘাড়ে চাপিয়ে দিত। অনেক শয়তান, ওষুধ কোম্পানি সেই টাকা দেয়। টাকা দিবে না মানে? ওর এমন কথাই অবাক হলো সবাই। মানে কি শয়তানি বুদ্ধি? অনেক বলা বলির পর গেটের টাকা 2 লাখ ধরা হয়েছে। বিদেশিরা গেট ধরেছে বলে পরপক্ষ ভাব বজায় রেখে 2 লাখ দিয়ে দিয়েছে। বিয়ে ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়েছে। বিদায়ের কানাকাটি দেখে সবাই অবাক হলো। এভাবে বিয়েতে যে কেউ কাঁদে ওরা আজ প্রথম দেখলো। নিধি এক এক করে সবার থেকে বিদায় নিল। আজ হিয়াকে বেশি ভিড়ের ভেতর যেতে দিল না, এমনকি হিয়ার কথায় কথায় বমি হয়। এখন আবার এমন ভিড় কানাকাটিতে ও আরও যেতে দিল না। নিধি রিধিকে ধরে অনেক কানাকাটি করেছে। নিধির গাড়িতে ওঠার পরপরই রিধি ঋদ্ধকে বলল, প্লিজ আমাকে একটু ঘরে নিয়ে যাও। রিধির কষ্ট হচ্ছে ভেবে ও রিধিকে কোলে করে ঘরে নিয়ে যেতে লাগলো, যেটা হিয়ার চোখে বাঁধল। হিয়া আর আয়াসও ওর পেছন পেছন ভেতরে গেল। রিধিকে শুয়ে দিল ঋদ্ধ। রিধিকে দেখে ওর একদম ভালো লাগছে না। ও দ্রুত ওষুধ বের করে খেতে দিল রিধিকে। রিধি সেই ওষুধ না খেয়ে বলল, ঋদ্ধ, মাকে একটু ডাকো, আমি মাকে দেখতে চাই। ওর এমন কথাই হিয়া ভ্রু কুচকে বলল। তোমার কি কোথাও কষ্ট হচ্ছে আপু? রীতি হিয়ার দিকে ফিরে বলল, হিয়া, আমাকে মাফ করে দিস, তুই মাফ না করলে আমি শান্তি পাবো না। আয়েশ অবাক হলো। ও রুয়াশকে কল করে সবাইকে উপরে নিয়ে আসতে বলল। রিধি ঋদ্ধর দিকে তাকিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে ছেলেদের কান্না, যা দেখার সৌভাগ্য সব নারীর হয় না, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়েছে। আমার জন্য দিনের পর দিন তোমার কান্না আমাকে সৌভাগ্যবতী করেছে। আমি খুব সৌভাগ্যবতী, তুমি আমাকে অনেক ভালোবাসো। নিচ থেকে সবাই উপরে এসে গেছে। রাবিয়া রুহুল রিধিকে ধরে কি হয়েছে জানতে চাইল। রিধি কোনো উত্তর না দিয়ে ঋদ্ধর হাত ধরে বলল, আমি তোমাকে কখনো জানাইনি ঋদ্ধ, কিন্তু আজ জানাচ্ছি। আমি তোমাকে 11 বছর ধরে ভালোবাসি ঋদ্ধ। তুমি যেদিন আমাকে পুকুর থেকে তুলেছিলে, আমি সেদিন থেকে তোমাকে ভালোবাসি ঋদ্ধ। তোমাকে পাওয়ার জন্য আমি কত তাহাজ্জুদ পড়েছি, তার হিসেব আমার নেই।
আমার প্রত্যেকটা রাতের কান্নার ফল তুমি। আমি শেষ অবধি তোমার সাথে থাকতে চেয়েছি ঋদ্ধ। আমার ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। আমার থেকে ভালো কাউকে পেলে আমাকে ভুলে যেও। সবাই ভালো ডিজার্ভ করে, তুমি কেন করবে না? রিধির কথায় ঋদ্ধ কাপা কণ্ঠে বলল। কিসব বলছো রিধি তুমি? কিছু হবে না তোমার। রিধি করুণ চোখে তাকালো ঋদ্ধর দিকে, শক্ত করে হাত ধরে বলল, তোমার বুকে একটু আমাকে নেবে ঋদ্ধ? আর যদি জেগে উঠি এইভাবেই বুকে রেখো, আর না উঠলে নিজ হাতে দাফন করো। শেষবার হলেও আমাকে বুকে রেখো ঋদ্ধ। ঋদ্ধ আর কিছু বলতে না দিয়ে রিধিকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। আয়েশকে বলল, ওকে মরে যাওয়ার জন্য এখনও রেখে দিচ্ছ নাকি? দ্রুত হসপিটালে নাও। আয়েশের কথায় ঋদ্ধ দ্রুত রিধিকে কোলে নিল। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। রিধি তখনও ঋদ্ধর বুকে মাথা চেপে ওর দিকে তাকিয়ে আছে। রিধি ঋদ্ধকে বলল, নিজের খেয়াল রেখো। সবাই কিন্তু আমার মতো তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব। কথা দাও, ততদিন অবধি তুমি নিজেকে ভালো রাখবে। কথা দাও। ঋদ্ধ মেন গেট পর্যন্ত যেই থেমে গেল। চোখে মুখে অবিশ্বাস নিয়ে ওর বুকে মাথা রাখা রিধির দিকে তাকিয়ে আছে। খ্রিস্টান ওকে থামতে দেখে বলল, তুমি থামলে কেন? অথচ ঋদ্ধ কিছু বলল না। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধ এসে রিধির গলায় আঙ্গুল দিয়ে দেখতে লাগলো। স্নিগ্ধ রিধির গলা থেকে হাত নামিয়ে ফেলল, যেটা দেখে রাবিয়া এগিয়ে এসে ওকে বলল, স্নিগ্ধ বাবা, কি হলো? বলো কি হলো? সবার বুকে এক অজানা ভয় জেঁকে বসলো। স্নিগ্ধ ও সুশিক্ত চোখে রাবিয়ার দিকে তাকিয়ে বলল, আপু আর নেই ছোট মা। শোনামাত্রই অবচেতন হয়ে পড়ে গেল রাবিয়া। হিয়া অবিশ্বাস্য চোখে রিধির দিকে তাকিয়ে আছে। চোখের সামনে রিধির সাথে কাটানো সময়ের কথা মনে পড়ল। বারবার কানে ভাসছে রিধির বলা কথা, আমাকে ক্ষমা করিস হিয়া। হিয়ার কাছে দ্রুত পায়ে এগিয়ে গেল আয়েশ। মুহূর্তের মাঝে বিয়ে বাড়ির খুশি আনন্দ কান্নায় পরিণত হলো। ঋদ্ধ তখনও রিধির মৃতদেহটা নিজের বুকের সাথে চেপে বলল, আমাদের তো এত তাড়াতাড়ি বিচ্ছেদ হওয়ার কথা ছিল না। রাহুল ঋদ্ধর থেকে রিধিকে নামিয়ে জড়িয়ে ধরে কাঁদলেন। হিমা তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব যেন বিশ্বাস হচ্ছে না, যেন কোনো দুঃস্বপ্ন দেখছেন। রোকসানা রিধিকে ধরে চুমু খেতে লাগলেন। ঋদ্ধ আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল। তীব্র এক আর্তনাদ করে উঠল ও। ঋষভ ক্যালভেন এগিয়ে গিয়ে ওকে শান্ত হতে বলল, কিন্তু ঋদ্ধ থামল না। একের পর এক আর্তনাদ করে উঠছে। রিধির কাছে যেয়ে বলল, তুমি এমন স্বার্থপরের মতো করতে পারো না রিধি। তাকাও, আমার দিকে তাকাও। কথা দিয়েছিলে আজীবন আমার সাথে থাকবে। কোনো কিছু আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমরা তো কথা দিয়েছিলাম কোনো কিছু আমাদের মাঝে দূরত্ব তৈরি করতে পারবে না। তাহলে আজ তুমি কেন দূরত্ব তৈরি করছো? এই রিধি তাকাও না। এই রিধি প্লিজ তাকাও। আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো? এই রিধি। ঋদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল রিধিকে নিজের বুকের সাথে। সফেদ পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে ঋদ্ধ। সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। একটা রিধার কবর আর একটা রিধির। ঋদ্ধ প্রতিদিন এসে কবর জিয়ারত করে যায়। এই 6 বছরে একবারও আসেনি এমন হয়নি। ঋদ্ধ রাস্তায় জুতা খুলে এগিয়ে গেল রিধি আর রিধার কবরের কাছে। হাঁটু গেড়ে বসে চুমু খেলো মাটিতে। মাটিতে হাত বুলিয়ে বলল, তুমি আসলেই স্বার্থপর রিধি। তুমি নিজের চিন্তা করেছো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো ভেবেছো? আমাকে মৃত লাশ বানিয়ে দিয়ে গেছো। এখন শুধু দিন গুনি কবে তোমাদের পাশে আমি আসবো। আমি তোমাদের সাথেই এখানে ঘুমোতে চাই। বলেই ঋদ্ধ দু কবরের মাঝে শুয়ে পড়ল। সাথে সাথেই ওর ফোনে কল আসলো। ঋদ্ধ দেখলো স্নিগ্ধ কল করেছে। ওর সাথে সাথেই আবারও চুমু খেলো কবর দুটোই। তারপর চলে আসলো গোরস্থান থেকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হিয়ারা। হিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে 5.5 বছরের একটা মেয়ে। আর আয়েশের কোলে আছে 2 বছরের একটা মেয়ে। ওদের নাম আয়েশ রেখেছে আহানা আর আহিলা। রুয়াসের কোলে আছে ওর 1 বছরের ছেলে। ঋষভের কোলে আছে ওর জমজ এক ছেলে আর এক মেয়ে। দুজনেই বাবা ছাড়া থাকবে না। নাজের হাত ধরে আছে ওদের 7 বছরের ছেলে। সবাই বিয়ে করলো, ক্যালভেন আর বিয়ে করেনি। ওরা সবাই এসেছে এক এক করে। আহমেদ বাড়ির সবাই এগিয়ে আসলো ওদের দিকে, কিন্তু আয়েশের থেকে কেউ আহিলাকে নিতে পারলো না। সে কোনোভাবেই বাবার কোল থেকে নামবে না। স্নিগ্ধ কোলে নিল রিনভির ছেলেকে।
ছেলেটা একদম রুয়াসের কপি। ঋদ্ধ একটু দেরিতে আসলো। এসেই সবার সাথে কুশল বিনিময় করে হিয়া আয়েশের সামনে দাঁড়িয়ে আয়েশের কোল থেকে আহিলাকে নিতে চাইল, কিন্তু আহিলা আসলো না। ও মুখের ওপর বলল ওর পছন্দ হয়নি ঋদ্ধকে, যেটা শুনে সবাই হেসে দিল। ঋদ্ধ আর জোর করলো না, হাঁটু গেড়ে বসে পড়ল আহনার কাছে। আহনা ঋদ্ধকে দেখে গালে একটা চুমু খেলো। ঋদ্ধ হেসে আঙ্গুল ধরল ওর। পরপর সবাই বেরিয়ে আসতে লাগলো এয়ারপোর্ট থেকে। আহিলাকে আরিশ কোলে নিয়ে আগে যেতে লাগলো আর হিয়ার হাত ধরে এগিয়ে যেতে লাগলো। ওই হিয়ার হাতে চুমু খেয়ে বলল, ভালোবাসি হিয়া, ভালোবাসি আমার সন্তানদের মাকে। হিয়া হেসে বলল, আজ থেকে 13 বছর আগে এই দিনে কষ্ট নিয়ে এই দেশ ছেড়েছিলাম আমি, ভালোবাসায় ধোঁকা পেয়ে। আর আজ 13 বছর পর আবারও এই দেশে আসলাম, সেই একই তারিখে, সাথে আমার ভালোবাসা নিয়ে, সন্তান নিয়ে। এই দেশ আমায় কষ্ট দেয়নি, আমাকে সুযোগ দিয়েছিল আমার জীবনটা সাজিয়ে নেওয়ার জন্য। সব শেষে ধন্যবাদ এই দেশকে, আর ধন্যবাদ তোমাকে আমাকে এত ভালোবাসার জন্য। হিয়া দাঁড়িয়ে আয়েশের চোখে চোখ রেখে হেসে বলল, ভালোবাসি আমার কুমির, তোমাকে আমি অনেক ভালোবাসি।